পুজোর আর মোটামুটি 1 মাস বাকি, আর আমরা চলেছি আসানসোল। হ্যাঁ, এই সময়টা আমি আর অন্বেষা সবসময় আসানসোল যাই এই পুজোর আগে আগে। গত 2 বছর ধরেই যাচ্ছি, আর এইবারও বিকল্প নয়। তো আজকে শুক্রবার, আজকে আমাদের কাজ ছিল, ওয়ার্ক ফ্রম হোমই ছিল। আমরা দুজনেই মোটামুটি বাড়ি থেকেই কাজ করছিলাম। তো কাজ ফাজ সব শেষ করে আমরা ফাইনালি রেডি হয়েছি একটা কলকাতা টু আসানসোল নাইট রাইড করবো বলে। নাইট রাইড করার কারণ, বিশেষত কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল কালকেই বেরোনোর, শনিবার দিন সকালবেলা। কিন্তু ব্যাপারটা এখান থেকে আসানসোল আমাদের মোটামুটি 5.5 ঘন্টা টাইম লাগবে। তো কি হয়, সকালবেলা যদি আমরা বেরোই মোটামুটি দুপুর নাগাদ আমরা পৌঁছবো, আর তার জন্য আধা দিনটা কিন্তু বেরিয়ে যাবে। তারপরের দিন রবিবারই আমাদের ফিরে আসার প্ল্যান আছে। তো তাই জন্য আমি ভাবলাম কেন না আমরা আজকে কাজের পরেই বেরিয়ে যাই। তাহলে আজকে কি হবে, কালকের পুরো দিনটা আমরা মোটামুটি পাবো। ঘড়ির কাঁটাতে মোটামুটি 8:10, আর আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, আর লাগেজ ফাগেজ সব বাইকে বাঁধা আছে। আমরা জাস্ট বেরোবো আর রওনা দেবো। চলো, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। বাইকের ঘড়িতে 8:02 আর মানে 8:03 হলো, আর আমরা বেরোচ্ছি টুয়ার্ডস আসানসোল। আর আমাদের বাড়ি থেকে, পার্টিকুলারলি আমাদের এক্স্যাক্টলি এই বাড়ি থেকে আসানসোল, আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা পড়ছে হচ্ছে 242 কিলোমিটার্স। এবার দেখা যাক। এসে গেলাম আমরা পাটুলি, আর এখন এই সময় পাটুলির অবস্থা খুবই জমজমাট, কারণ এখন হচ্ছে পিক সময়। এই সময়তেই আসে সবাই এখানে গল্পগুজব করতে, আড্ডা মারতে, খাবার দাবার খেতে। ইটস আ হ্যাং আউট এরিয়া, নিউ হ্যাং আউট প্লেস ইন কলকাতা। বাড়ি থেকে মোটামুটি বেরোলাম 8:05, আর এখানে আসলাম আস্তে আস্তে ধীরে সুস্থে 8:18-তে। আমাদের এটা ফার্স্ট টাইম ফুল অন নাইট রাইড হতে চলেছে কলকাতা টু আসানসোল। এই হচ্ছে পাটুলির অবস্থা রাত 8:20 নাগাদ, মানে 8:30। ভিড় দেখো, এবার ভিড় দেখো, মারাত্মক ভিড়। প্রতিদিনই এই সময় হয়। আর আজকে শুক্রবার, আজকে আমাদের দুজনেরই ওয়ার্ক ফ্রম হোম ছিল, আমরা বাড়ি থেকেই কাজ করেছি। আজকে যদি আমাদের যে কোনো একজনের যদি ওয়ার্ক ফ্রম অফিস থাকতো, তাহলে হয়তো আজকে আমরা এই সময় বেরোতাম না, কারণ এতক্ষণ আমরা পৌঁছতামই না। মোটামুটি আমরা 8টা থেকে 8:30-র মধ্যে পৌঁছই। যে সময় আমরা বেরোলাম সেই সময় তো সম্ভবই ছিল না। আর তার উপর সারা দিন ধরে যদি অফিসে গিয়ে কাজ করা হয়, তারপরে একটা রিটার্ন জার্নি আছে অফিস থেকে, তো বেসিক্যালি তারপরে না ইচ্ছা করে না যে কোথাও একটা লং রাইডে যাই। তখনই যেহেতু আমাদের ওয়ার্ক ফ্রম হোম ছিল আজকে, তাই জন্যেই আজকে কিন্তু আমরা বেরোলাম এই সময়। আমাদের বাড়ি থেকে আসানসোল মানে আমার শ্বশুর বাড়ি, সেটার ডিস্টেন্স দেখাচ্ছিল গুগল ম্যাপে 241 কিলোমিটার্স, মানে এক্স্যাক্টলি আমাদের বাড়ি থেকে, আমাদের কমপ্লেক্স থেকে। আর টাইম দেখাচ্ছিল 5 hours 48 minutes অ্যাপ্রক্সিমেট লাগবে, মানে এস্টিমেটেড টাইম লাগবে অ্যাজ পার গুগল। ইটিএটা কি এক্স্যাক্টলি কোন টাইমে আমরা পৌঁছবো সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। এবার দেখা যাক আমরা কটার সময় পৌঁছই, রাস্তার কন্ডিশন কি থাকে, কারণ এই সময় আমরা কিন্তু কোনোদিন আমরা বেরোইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এত তাড়াতাড়ি এই ভর সন্ধ্যাবেলায় বেরোচ্ছি। নর্মালি আমরা কিন্তু এই যে অপোজিট দিকের যে ট্রাফিকটা আছে না, অপোজিট দিকের ট্রাফিক, ওইটায় থাকি কিন্তু আমরা, মানে টুয়ার্ডস বাড়ি আমরা আসি। এরকম ফাঁকা রাস্তাটা আমরা দেখছি এই সময়, এটা কিন্তু এই দিকটাই হবে, ওই দিকটা কিন্তু একদমই নয়। কারণ ওই দিকটা রাস্তা অনেকটা বেশি, কারণ এখন অফিস টাইম, সবাই ফিরছে, তো তাই জন্য এই দিকের রাস্তা অনেকই কম। এসে গেলাম আমরা মা ফ্লাইওভার, আর এটা ধরেই আমরা সিধা চলে যাব এজেসি বোস রোড ফ্লাইওভার ধরে একেবারে সেকেন্ড হুগলি ব্রিজ। ওখান থেকে NH19 ধরবো, এবার নট NH16, এবার NH19 দিল্লি রোড, ওটা ধরেই এগোবো টুয়ার্ডস আসানসোল। প্রথমে ডানকুনি পড়বে, ডানকুনির পর শক্তিগড়, তারপরে বর্ধমান, তারপরে পানাগড়, তারপরে দুর্গাপুর, তারপরে রানীগঞ্জ, তারপরে আসানসোল।
ঘড়িতে 8:45 বাজে আর আমরা চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজ। আর তোমরা দেখেছো যখনই আমরা রাত্রিবেলা বেরিয়েছি, মানে একদম রাত্রিবেলা, যে কটা ভ্লগ আছে তোমরা দেখতে পারবে, যখনই আমরা বেরিয়েছি তখনই কিন্তু আমরা ট্রাকের যে জ্যাম তার সম্মুখীন হয়েছি। কিন্তু এই সময় কিন্তু যদি তোমরা বেরো তাহলে কিন্তু ট্রাফিকটা অনেকটাই কম থাকে, মানে ট্রাকের ট্রাফিকটা অতটা থাকে না। ট্রাক থাকবে বাট সেরকম অতটা কিন্তু ট্রাফিক সেরকম থাকবে না, ফ্রি ফ্লো থাকবে, মোটামুটি ফ্রি ফ্লো। আর গতবার তোমরা দেখেছো দীঘা যাওয়ার সময় আমরা সকালবেলা বিদ্যাসাগর সেতু দিয়ে যাচ্ছিলাম, আর এই ব্লগে রাত্রিবেলা। আর রাত্রিবেলারও কিন্তু একটা আলাদা বিউটি আছে কিন্তু মা গঙ্গার আর এই সেকেন্ড হুগলি ব্রিজের। পেরিয়ে আসলাম এখানে সাঁতরাগাছির দিকে, যা জ্যাম এই দিকটায়, বাপরে বাপ। দেখো অবস্থা, জ্যামটা দেখো, জাস্ট জ্যামটা দেখো, বাপরে বাপ। এটা যতক্ষণ না সাঁতরাগাছি স্টেশন ক্রস করছি ততক্ষণ মনে হয় না এর থেকে আমরা মুক্তি পাবো। বাইলেনে চলে এসেছি, দেখো বাইলেনে সবাই চলে এসছে, সেখানেও এত ভিড়, সেখানেও এত জ্যাম। এটা এই এলাকার গল্প, প্রতিদিনকার গল্প। আমি বুঝতে পারি না এখান থেকে যদি কারুর এমার্জেন্সি থাকে, কোনো অ্যাম্বুলেন্স যায়, তাদের তো চরম ভোগান্তিতে পড়তে হবে। আসলাম সাঁতরাগাছি ব্রিজ আর এখান থেকে দেখা যাচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। মানে ট্রাফিক জ্যামটা এখনো চলছে, মানে ভাবা যায় সেই নবান্ন ক্রস করার পর থেকেই, তার কিছুটা পর থেকেই, তো যখন থেকে আমরা হাওড়াতে ঢুকলাম তখন থেকে শুরু হলো এরকম। এই যে জ্যামের কোনো কিন্তু উৎস নেই, এই সাঁতরাগাছি ব্রিজ ক্রস করলাম তারপরে কিন্তু জ্যামটা উধাও হয়ে গেল, মানে কোনো উৎস নেই। ইটস জাস্ট বিকজ অফ আই থিঙ্ক ট্রাফিক বটলনেক, তাই জন্যেই এই জিনিসটা হচ্ছে। আর এই চলে গেল বাঁ দিক দিয়ে NH16 যেটা হচ্ছে চেন্নাই রোড, আর আমরা সোজা চলে গেলাম টুয়ার্ডস NH19 যেটা হচ্ছে দিল্লি রোড। লাস্টবার যখন আমরা দীঘা গেছিলাম তখন আমরা কিন্তু নিচ দিয়ে গিয়েছিলাম, নিচ দিয়ে বাইফার্কেট করে ওই যে আমরা ওই রাস্তা দিয়ে গেছিলাম, দ্যাট ইজ চেন্নাই রোড NH16। আর এই হচ্ছে আমরা চলে গেলাম NH19 দিল্লি রোড, যেখানে পড়বে তোমাদের আসানসোল, দুর্গাপুর, পানাগড়, শক্তিগড়। তোমরা যদি দিল্লি যেতে চাও কিংবা নর্থ সাইড যেতে চাও, নর্থ ইন্ডিয়া, নর্দার্ন ইন্ডিয়া, তোমাদের কিন্তু এই NH19 দিয়েই যেতে হবে, দ্যাট ইজ দিল্লি রোড। তোমরা যদি লে লাদাখও করতে চাও তোমাদের এই রাস্তাই নিতে হবে, দ্যাট ইজ দিল্লি রোড NH19। বাট একটা জিনিস বলবো, আমি কিন্তু অনেক দিন পরই দিল্লি রোডে উঠলাম, কারণ এর মধ্যে আমরা আর এই দিকে আর কোথাও যাইনি। লাস্ট আমি কলকাতা থেকে আসানসোল যখন গেছিলাম বাইকে, সেটাও কিন্তু আমি আগের বছর পুজোর আগে আমি গেছিলাম, সেটাও কিন্তু আমি ব্লগে তুলে ধরেছিলাম। ওটাই আমার ফার্স্ট কিন্তু কলকাতা টু আসানসোল ব্লগে, মানে আমার ইউটিউব ব্লগে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড। মোটামুটি দীর্ঘ 1 বছর পর আমি কিন্তু এই NH19-এ উঠলাম, আর বেশ ভালোই লাগছে NH19-এ এত দিন পর রাইড করতে। মানে ভেতর থেকে একটা এক্সাইটমেন্ট আসছে, এতক্ষণ ছিল না, হঠাৎ করে যেন হাইওয়ের মুখ দেখে না, অ্যান্ড দ্যাট টু NH19 দেখে একটা এক্সাইটমেন্ট তো মনের মধ্যে জাগলোই। রাত্রিরেও রাইড করতে কিন্তু একটা আলাদাই মজা আছে, অন্যরকম একটা ফিলিংই আছে। ডে রাইড অ্যান্ড নাইট রাইডের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স তো আছেই। এই যে হাইওয়ের যে ছবি, এই যে দৃশ্যটা, সেটাই চেঞ্জ হয়ে যায়। সলিড NH19ও কিন্তু কম যায় না। লাস্টবার যখন এসছিলাম পুজোর আগে, মোটামুটি আজ থেকে 1 বছর আগে এই রাস্তায়, তখন কিন্তু এই রাস্তায় অনেক কাজ হচ্ছিল। এবার দেখার বিষয় এটাই যে এবারে কিরকম উন্নতি হয়েছে, কিরকম রোড কন্ডিশন, সেটা আমারও জানার ইচ্ছে আছে। সাথে সাথে ব্লগে তোমাদেরকেও দেখিয়ে দেব, তোমাদের কাছেও তুলে ধরবো রোড কন্ডিশনটা কিরকম NH19-এর। আপাতত এই প্যাচটা তো একটু খারাপ আছে।
এখনো কিন্তু কাজ চলছে যা দেখতে পাচ্ছি। এই যে ফ্লাইওভারগুলো, এগুলোর কাজ এখনো কিন্তু চলছে। আবার কয়েকটা জায়গায় কিন্তু ফ্লাইওভার কিন্তু একেবারে হয়ে গেছে। আর আরেকটা জিনিস কি বলতো, আমি বরাবরই দেখেছি দিল্লি রোডে ট্রাকের সংখ্যা অনেক বেশি। বাবা কি রাস্তা, কি রাস্তা ভাই, ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ। ওখানে লেখা আছে 6 laning of NH19 from Palsit to Dankuni, work in progress। ভালো টাইম লাগবে। এটা গত বছরও আমরা দেখেছিলাম, তাই তো এবছরও দেখছি, জানি না আগামী বছর দেখতে পারবো কিনা। কাজ কিন্তু পুরো দমে চলছে এখানে। এখানে কিন্তু অনেকটা সময় কিন্তু আমাদের লস হয়ে গেল বলবো না, কারণ রাস্তাটার কন্ডিশনই এরকম, তো আর কি বলা যাবে। আর এটা একদিনের জন্য নয়, এটা এরকম থাকবে আপাতত যতদিন না এই পুরো 6 লেনটা হচ্ছে ফ্রম পালসিত টু ডানকুনি। তো এই অবস্থাটা তো থাকবেই। আর ওইদিকে ট্রাকের জ্যামটা জাস্ট দেখো। আলটিমেটলি এসে গেলাম ডানকুনি টোল প্লাজা, আর ঘড়িতে 9:30, 9:31। তোমরা যারা ভাবছো যে এই সময় যদি কোনোদিন কলকাতায় ঢোকো বাইরের স্টেট থেকে রোড ট্রিপ করে, বাই রোড যদি এই সময়ের কলকাতা ঢোকো, তাহলে কিন্তু অশেষ দুর্গতির পাল্লায় পড়তে হবে। মানে স্পেশালি NH19 এর কথা বলছি, NH16 এর নয়, এই দিল্লি রোডের কথা বলছি। এই ডানকুনি ক্রস করতে কিন্তু তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। সুতরাং তোমাদের যদি এরকম কোনো প্ল্যান থাকে যে কলকাতায় ঢোকার, তাহলে অবশ্যই আমি বলবো যে বিকেলের দিকে ঢোকো কিংবা সন্ধ্যের দিকে ঢোকো, রাত করো না। রাত করলেই কিন্তু ট্রাকের জ্যাম বেড়ে যাবে। আর কাজ হওয়ার দরুন এই পুরো হাইওয়েতে, এই পুরো চত্বরে প্রচণ্ড ধুলো। আর এই জন্যেই কিন্তু আমরা দীঘা থেকে আসার পর আমরা কিন্তু জ্যাকেটগুলোকে সেরকমভাবে কিন্তু ধুইও নি, মুছিও নি, কারণ আমরা জানি এরপরে আমরা একটা আসানসোল ট্রিপ করব, আর সেটা দিল্লি রোডের ওপর দিয়ে হবে। আমরা ভেবেছি যে এই ট্রিপটা করার পরই তারপরে একসাথে ধোবো, এরপরে মোছা হবে না, ধুতে হবে। আর যা ধুলো, বাপরে বাপ। রাত্রিবেলা মানে একটা নাইট রাইড করার কিন্তু একটা আলাদাই একটা ব্যাপার আছে কিন্তু, সিরিয়াসলি। নাইট রাইডটা কিন্তু অ্যাবসলিউটলি ডিফারেন্ট দেন ডে লাইট, কারণ তোমার সামনের যে দৃশ্য, প্রকৃতি, তোমার সামনের যে ছবি, পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কাজ হচ্ছে। একটা ভালো একটা প্যাচ ছিল, তারপরে আবার কাজ হচ্ছে। এটা চলবে আপাতত পালসিত পর্যন্ত, এরকম রাস্তা চলবে যেটা মনে হচ্ছে। নাইট রাইডের কিন্তু একটা আলাদা মজা আছে, আর আলাদা কিন্তু চ্যালেঞ্জও আছে। তো তাই জন্যই আমি বলবো যে যারা ইনএক্সপিরিয়েন্সড, এক্সপিরিয়েন্সের অভাব আছে, তারা প্লিজ নাইট রাইড রকম করো না। কারণ নাইট রাইড করার জন্য কিন্তু অনেক বেশি কনসেন্ট্রেশন লাগে দেন আ নর্মাল ডে রাইড, সানডে রাইড, ব্রেকফাস্ট রাইড। অনেক বেশি কনসেন্ট্রেশন লাগে আর অনেক বেশি ধৈর্যও লাগে। তাই জন্যেই কিন্তু এক্সপিরিয়েন্সটা লাগে। আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গেইন করো, তারপরে নাইট রাইড করো। ম্যাক্সিমাম লোক কিন্তু আমরা মানে নর্মাল পিপল যাদের সাথে আমাদের দেখা হয়, আমাদের চেনাশোনার মধ্যে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, তারা সবাই কিন্তু 90% কিন্তু নাইট রাইডে কিন্তু মানা করবে, নাইট রাইডে কিন্তু অতটা সম্মতি দেবে না। ইটস জাস্ট বিকজ যে নাইট রাইডে রিস্কটা একটু বেশি থাকে মানে অ্যাজ পার রোড কন্ডিশনস, কারণ অন্ধকার থাকে চারিদিক। তো তাই জন্যেই তোমার সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা কাজে আসবে, তোমার সেখানে কিন্তু তোমার কনসেন্ট্রেশনটা কাজে আসবে। তাই জন্যেই এক্সপিরিয়েন্স লাগে নাইট রাইড করার জন্য। আমিও কিন্তু আগে প্রথমে কিন্তু নাইট রাইড করতাম না, আমি নাইট রাইডকে অ্যাভয়েডই করতাম। পরে এক্সপিরিয়েন্সের সাথে সাথে আমার কনফিডেন্সও বিল্ড আপ হলো, তারপরে আমি এগোলাম নাইট রাইডের জন্য। চলো একটু তেলটা ভরিয়ে নি, পুরো রিফুয়েল দেখিয়ে দিয়েছে। 1094.81 এর পেট্রোল ভরালাম, 10.4 লিটার্স। চলো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, এবার আমরা এগোই। মোটামুটি এখান থেকে আমাদের আরও 164 কিলোমিটার বাকি।
টাইম দেখাচ্ছে মোটামুটি 3 hours 19 minutes লাগবে, এস্টিমেটেড টাইম 125। বাট দেখা যাক আমরা কোন সময় যাই আর কিরকম রাস্তার কন্ডিশন থাকে। আর এখন বাজে 10:04, এরপরে বর্ধমান পড়বে, তার আগে শক্তিগড়। শক্তিগড়ে আমাদের প্ল্যান আছে একটা চা ব্রেক নেওয়ার, ওই একটাই ব্রেক, আর কোনো না। রাস্তা খুব খারাপ, রাস্তা খুব খারাপ, বাপরে বাপ, নাচিয়ে দিচ্ছে একেবারে, খুব খারাপ আর খুব ধুলো। ধুলোটা দেখছো একবার। এসে গেছি আমরা হাইওয়ে মির্চির পাশ দিয়ে যাচ্ছি, আর যেহেতু ওইখানে রাস্তায় কাজ হচ্ছে তাই জন্য এই রাস্তাটা, এই বাইলেনটা ইউজ হচ্ছে। আমরা শুধু ওয়েট করছি কখন শক্তিগড় আসবে, যাতে একটা ব্রেক নিই, একটা চা খাই। আজকে কিন্তু যেহেতু আমরা বেরোবো বলে সব প্রিপারেশন করছিলাম, তাই জন্য কিন্তু আমরা বিকেলবেলা আমি আর অন্বেষা বসে আমাদের বাঁধা ধরা ওই 7টা নাগাদ, যেদিন ওয়ার্ক ফ্রম হোমের দিন 7টা নাগাদ, আর ওয়ার্ক ফ্রম অফিসের দিনগুলো হচ্ছে যখন আমরা অফিস থেকে আসি তারপরে 1 কাপ চা নিয়ে কিন্তু আমরা বসি। সে যতটাই কাজ থাকুক না কেন, তারপরে আমাদের এটা কিন্তু একটা বাঁধা ধরা নিয়ম। কিন্তু আজকে কিন্তু আমরা চা খেতে বসিনি, চাটাকে কিন্তু আমরা মিস করে দিয়েছি। তো আমরা ডিরেক্ট শক্তিগড়েই চা খাবো। আর এদিকে রাস্তার কাজ কিন্তু পুরো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। সত্যি 6 লেন হাইওয়ে যখন পুরোটা যদি তৈরি হয়ে যাবে তখন তো মানে চালিয়ে মারাত্মক আরাম। আপাতত পালশিতের পর কিন্তু আমার যতদূর মনে হয় মানে ওই পানাগড়, তারপরে দুর্গাপুর, ওইসব জায়গাগুলো আগেই কাজ করা হয়ে গেছে। সেখানকার রোড কন্ডিশন সত্যি ভালো, অসাধারণ। সেরকম রাস্তা যদি পুরোটা হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। ওই জায়গাটা রয়্যাল ক্রুজার যাচ্ছে। আমরা বেশিরভাগ সময় তো এরকম বাস কিংবা ট্রেনেই যাই আসানসোল। সেই দীর্ঘ 1 বছর পর যাচ্ছি। দেখো এই ফ্লাইওভারটার পুরো দমে কাজ চলছে, পুরো দমে কাজ চলছে। আপাতত ওপরটা মোটামুটি কিছুটা করে দিয়েছে বলে তাই জন্য গাড়ি ফাড়ি সব উঠতে পারছে, তাই জন্য অ্যালাউ করছে। না হলে কিন্তু একেবারে নিচ দিয়ে যেতে হতো, ওই এবড়ো খেবড়ো রাস্তা। এরকম একটা রাস্তা অ্যান্ড নাইট রাইড, মারাত্মক মারাত্মক, দারুণ দারুণ। দেখতেই পাচ্ছ এই দিকের কিন্তু কাজটা অনেকটাই ঠিক হয়ে গেছে। এখনো কিন্তু আমরা শক্তিগড় আসিনি, বাট এই যে স্ট্রেচটা পুরোটা কিন্তু মোটামুটি আমরা যত দূর দেখতে পাচ্ছি তত দূর কিন্তু আমরা পুরো প্লেন হাইওয়ে দেখতে পাচ্ছি, মানে কাজ হয়ে গেছে। এটা হচ্ছে আমরা যেটা ক্রস করলাম পানাগড় পালশিত টোল প্লাজা। এরপর থেকে কিন্তু রাস্তা আশা করছি আর সেরকম আন্ডার কনস্ট্রাকশন এরকম রাস্তা আমরা পাবো না। দারুণ করেছে, দারুণ। দেখো একবার রাস্তা দেখো। আমরা শক্তিগড় এসে গেলাম। চলো আমরা একটু চা খাই। বাড়ি থেকে আমরা তাহলে কত কিলোমিটার গেলাম সেটা আমরা একটু দেখি। 121.7 এরকম টেনেছি আমি, আর তার মধ্যে এতটা জ্যামও পড়েছে সিটির মধ্যে। অ্যাভারেজ কিন্তু বেশ ভালোই দিচ্ছে, 30 kmpl 2 আপ। সেখানে মিক্স টাইপ অফ রাইডিং আছে, সিটিও আছে, প্লেন হাইওয়েজও আছে, নর্মাল ক্রুজও আছে, টানাও আছে, সব কিছু। ভেরি গুড পারফরমেন্স স্টেলা। আর আরেকটা জিনিস বলে দিই, স্টেলার কিন্তু এই ট্রিপেই 37,000 কিলোমিটার্স কমপ্লিট হলো। 37,109 এখন। জিও মারাত্মক মারাত্মক। ওয়ে টু গো স্টেলা, ওয়ে টু গো। চলো একটু চা খাই। রাত পাক্কা 11টা, মানে বাইকের ঘড়ির কাঁটায় পাক্কা 11টা। আর আমরা
চা খেয়ে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস আসানসোল। আরও এখনও মোটামুটি 2 ঘন্টা 25 মিনিট লাগবে অ্যাজ পার গুগল, 118 কিলোমিটার। এখন সামনে পড়বে হচ্ছে বর্ধমান। রাস্তা সত্যি রাস্তা সলিড সলিড। এরকম যদি রাস্তা থাকে পুরোটা যখন হয়ে যাবে, তাহলে কলকাতা থেকে আসানসোল ট্রিপ টাইম অনেক কমে যাবে, অনেক কমে যাবে। তাই জন্যই বলে না, টুডেজ পেন টুমরোজ গেইন। এসে গেলাম আমরা বর্ধমান। আর বর্ধমানে এখন দেখলাম যে এই যে ফ্লাইওভারটা এখনো কিন্তু চালু হয়নি। আর এই যে ডান দিকে, এই যে সিগন্যাল থেকে এই যে ডান দিকে, এই দিক থেকে চলে যাচ্ছে হচ্ছে বর্ধমান সিটি। আর ওই লেনে জাস্ট ভিড়টা দেখো, লাইনটা দেখো ট্রাকের, বাপ রে। মানে NH-19 অবস্থা কিন্তু সত্যি ওভারঅল যদি বলি আমি, মানে কলকাতা থেকে আপ টু বর্ধমান অব্দিও যদি আমি রোড রিভিউটা দিই, সেরকম স্মুথ অতটা কিন্তু নয়। ইটস ভেরি ন্যাচারাল, কাজ চলছে। এবার দেখো রাস্তাটা পুরো একদম ভালো। আর যখনই এরকম রাস্তা আসবে না, তখনই আমাদের কি করতে হবে, আমাদের একটু মেকআপ করতে হবে টাইমটাকে। চিন্তা করতে পারছো পুরো রাস্তাটা যখন এরকম হয়ে যাবে কতটা সুবিধা হবে। এই টাইপের রাস্তা, মানে এরকম টাইপের লেআউট অ্যান্ড এভরিথিং, এরকম কিন্তু আমরা দেখতে পারি উড়িষ্যাতে। মানে যখনই আমরা বেঙ্গল বর্ডার পেরিয়ে যখন উড়িষ্যা ঢুকছি, মানে বালাসোরের পর থেকে আমরা কিন্তু এরকমই রাস্তা পাই, ফুল স্মুথ হাইওয়ে স্ট্রেচ। আর স্টেলা কিন্তু যথেষ্ট ভালো মাইলেজ দিচ্ছে, যথেষ্ট ভালো মাইলেজ দিচ্ছে। 30 kmpl, নট আ ম্যাটার অফ জোক ফর আ 400cc বাইক। আজকে আমি 150 আপও উঠিয়েছি। আর আজকে আমি এরকম ব্যাড প্যাচেস অফ রোডস দিয়েও চালিয়েছি উইথ ফুল অফ ট্রাফিক, তাতে 30 উইথ 2 আপ। এটার আরেকটা রিজনও হতে পারে, ইটস বিকজ এইবার আমাদের লাগেজ খুবই কম। আমরা কিন্তু স্যাডেল ব্যাগ লাগাইনি, আমরা শুধু টপ বক্সটাই নিয়ে যাচ্ছি। আর টপ বক্সও অনেকটাই হালকা। দেখো একবার, দেখো অবস্থা, দেখো কত ধুলো, দেখো একবার রাস্তায়। আমার জ্যাকেটটা মনে হয় পুরো সাদা হয়ে গেল ধুলোয়। এই লরি কিংবা বাসের পেছনে থাকলেই কিন্তু এরকম অবস্থা হবে এই রাস্তায়, স্পেশালি ডাইভারশনে। এরকম রাস্তা পেলে স্টেলা খুশি। মানে স্টেলার জন্য কিন্তু এই রাস্তাই ইজ দ্য বেস্ট। ডমিনার 400 loves highways, loves these type of open roads। আর এইরকম রাস্তাতেই কিন্তু ডমিনার 400 চালিয়ে মস্তি। আসল সুখটা পাবে কিন্তু ডমিনার 400 এরকম রাস্তায়। এরকম রাস্তায় ডমিনার আরামসে অল ডে লং 120 130 ক্রুজ all day long without any effort। ওহো, আহা, আবার একটা ডাইভারশন চলে এসছে। সব রাস্তা হবে একেবারে যখন হয়ে যাবে, তখন তো আর মানে আলাদাই ব্যাপার আর কি। দিল্লি রোডের আলাদাই একটা ব্যাপার হয়ে যাবে তখন। এই দড়িটা ঝুলতে ঝুলতে যাচ্ছে। অন্বেষা বলছে এর দড়ি খুলে গেছে, পুরো ল্যাজ মনে হচ্ছে। বাবারে ধুলো দেখো, জাস্ট ধুলো দেখো। এটাতে যে মনে করো কেউ যদি ওপেন ফেস হেলমেট পরে চালায়, কিছু দেখতেই পারবে না, মুখ পুরো সাদা হয়ে যাবে। আর 74 কিলোমিটার বাকি, 1 hour 27 minutes। ইটিএ দেখাচ্ছে 1:04, আর এখন 11:35। আর এরকম একটা হাইওয়ে দিয়ে যাওয়া, ও এই কিছুক্ষণ আগে ক্রস করে গেলাম আমরা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। পানাগড় আসা মাত্রই মনে হয় যেন আর এসে গেছে। আর তো কিছুক্ষণ, কারণ পানাগড় ক্রস করলেই এর পরেই আসবে হচ্ছে দুর্গাপুর, আর দুর্গাপুরের পরেই হচ্ছে অন্ডাল, তারপরে পেরিয়ে আসানসোল। তো পানাগড় আসা মাত্রই মনে হয় যেন হ্যাঁ মানে অলমোস্ট এসে গেছে, এরকম একটা ফিলিং লাগে।
আর রাস্তা সেরকম খুব একটা প্রবলেম হবে না, কারণ এরপর থেকে মনে হয় না আর কোনো ডাইভারশন আছে বলে। আগের বারও পাইনি, এইবারও পাবো কি না জানি না, এইবারটা ঠিক জানি না, বাট মনে হয় না আর কোনো থাকবে বলে। আমরা এখন ক্রস করলাম গৌরী দেবী মেডিকেল হসপিটাল না সামথিং কিছু, মেডিকেল ইনস্টিটিউট হবে। মানে এটা ঢোকা মাত্রই নাকি দুর্গাপুর ঢুকছে, এটা অন্বেষা আমাকে বললো। মানে অলমোস্ট দুর্গাপুর কাছাকাছি চলে এসছে। ঘড়ির কাঁটায় পাক্কা 11:59, 12টা বাজতে 1 মিনিট, আর আমরা ঢুকে গেছি হচ্ছে দুর্গাপুর। আমরা পুরোপুরি দুর্গাপুরের ওপর দিয়ে যাচ্ছি, আর বাকি 37 কিলোমিটার্স টুয়ার্ডস আওয়ার হোম, মানে আমার শ্বশুর বাড়ি, অন্বেষার বাড়ি। আর দুর্গাপুর আসা মানেই তো মনে হয় যে একেবারেই প্রায় এসে গেছি। হোয়াট আ স্ট্রেচ, হোয়াট আ স্ট্রেচ। বলেছিলাম না আর মনে হয় না ডাইভারশন থাকবে, সত্যি আর ডাইভারশন নেই। আর এই হচ্ছে আমার বাঁ দিকে যেটা, এটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তোমরা বুঝতে পারছো না কেন আমি জানি না, কারণ পুরো গাছে ঢেকেছিল। এই যে পুরোটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সেল। আর এখানেই আমার শ্বশুরমশাই কাজ করেন এখনো। আর উনি কিন্তু প্রতিদিন আসানসোল থেকে নিজের গাড়ি করে দুর্গাপুর প্রতিদিন আসেন, ডেলিকা রুটিন ওনার অফিস এখানে। তাই জন্যই মনে হয় যে দুর্গাপুর ঢোকা মানেই আসানসোল চলেই এসছি প্রায়। আর রাস্তার কন্ডিশনও টু গুড। মানে দুর্গাপুর থেকে আসানসোলের যে স্ট্রেচটা ইজ ওয়াইড, স্মুথ অ্যান্ড বিউটিফুল। এই আমরা যাচ্ছি, এই যে স্ট্রেচটা, এই জায়গাটা কিন্তু অন্ডাল বলে। আর এখানেই কিন্তু অন্ডাল এয়ারপোর্টও আছে, ওইদিকে নামকরণ করা হয়েছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, অন্ডাল এয়ারপোর্ট। ওটাই ফ্লাইওভারের নিচ দিয়ে, ওখান দিয়ে যেতে হবে, নিচ দিয়ে গিয়ে ডান দিক মারতে হবে। আমরা রানীগঞ্জ ক্রস করছি এখন, আর এরপরেই পড়বে হচ্ছে আসানসোল। বারাণসী এখান থেকে দেখালো 478 কিলোমিটার এখান থেকে। ইটস নট ইভেন 500 কিলোমিটার, 500 কিলোমিটারের থেকেও কম। এই এসে গেলাম আসানসোল, ঢুকে গেলাম আমরা আসানসোল সিটি। আর এখান থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে হচ্ছে 4.6 কিলোমিটার। এদিকে রাস্তা খুব খারাপ হয়ে গেছে, এই ব্রিজটার লাস্টবার যখন এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না। আমরা চলে এসেছি অলমোস্ট অন্বেষার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, অলমোস্ট ঢুকে গেছি। 12:43 আর আমরা পৌঁছে গেলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।